নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 5টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ অনেক ভোরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলায় এক্ষুনি এই যে ঘুম থেকে উঠেছি, উঠে পর্দাটা খুলে আর ব্রাশ করতে চলে এলাম। চারিদিকটা একদম শান্ত পরিবেশ, সকালবেলায় কোনো আওয়াজ নেই, শুধু পাখিরা কিচিরমিচির করে ডাকছে। আর তার সাথে না একটু মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে, আর তার সাথে রয়েছে প্রচণ্ড গরম, মানে একটা গুমসুনি গরম করেছে। এত বাজে লাগছে ওয়েদারটা, কি বলবো। রুমের জানালাটা খুলে দিই, সারা রাত তো বন্ধ থাকে, তো ঘরটা না কেমন যেন একটা গুমোট পাড়া হয়ে যায়। ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই চারদিকটা একটু খুলে দেওয়ার চেষ্টা করি। তবে দেখুন, এই যে মেঘলা মেঘলা ওয়েদার করেছে, হাওয়া বাতাস নেই। আর এই যে দেখুন, আপনাদের আগের দিন দেখিয়েছিলাম কলি ছিল, আর আজকে ফুলটা ফুটেছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। আমার এই অ্যাডিনিয়াম ফুলটা ভীষণ সুন্দর দেখতে, কালারটাও যেমন মিষ্টি আর ফুলটাও দেখতে সেরকম, একদম পুরো মনে হচ্ছে গোলাপ ফুল। তো যাই হোক, একটা ফুটেছে, আরও বাকি দুটো কলি রয়েছে, ওই দুটো আবার ফুটে যাবে 2-1 দিনের মধ্যেই। সকালবেলায় গাছের এত সুন্দর ফুলটা দেখে না মনটা মনে হচ্ছে এমনিতেই ভালো হয়ে গেল। এত সুন্দর সকালবেলায় ঘুম থেকে উঠে ফুলটা দেখতে পাবো আমি একদমই ভাবিনি। তো যাই হোক, ওইদিকে গাছগুলো দেখে নিলাম। এরপরে কয়েকটা কাপড় জামা বিবেকের রয়েছে, এগুলো কালকে আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম এখানটাতেই, আর জায়গা মতন রাখা হয়নি, এখন ওগুলো রেখে দিলাম। আর এই রুমটাতে তো আমাদের কেউই ঘুমোয় না, এই রুমটা বন্ধই থাকে। বিবেক কাল রাতের বেলায় এখানে পড়েছিল, তো সেই বই খাতাগুলো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো এরপরে যে তুলে দিলাম। আর এই বিছানার চাদরটা আমি কাল সন্ধেবেলাতেই চেঞ্জ করে দিয়েছিলাম, তো সেই জন্য একদম বিছানাটা পরিষ্কার রয়েছে। এখন এই দিকের রুমটা একটু কম ব্যবহার করা হয়, সেই জন্য এই রুমটা গোছানোই থাকে, খুব একটা এলোমেলো হয় না। আর এই যে শুধু একটুখানি বিছানাটা ঝেড়ে দিলে রুমটা একদম পরিপাটি হয়ে যাবে। বেশ কয়েকটা কাপড় জামা রয়েছে, এগুলো ভাবলাম কাচার জন্য দিয়ে দিই। এর আগের দিন ব্লগে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল আমি যেন ওয়াশিং মেশিন সম্পর্কে একটু ডিটেলসে সব কিছু বলে দিই। দিদিভাই একটা মেশিন নিতে চাইছেন, তো সেই জন্য আমার কাছে জানতে চেয়েছে। সবার প্রথমে মেশিনে যে কটা কাপড় জামা কাচার জন্য দেব সেগুলো সমস্ত ভরে দিয়েছি। তারপরে এই যে সার্ফের জায়গাটাতে দিয়ে দিলাম সার্ফ। তবে সার্ফটা একদম কম পরিমাণে দিতে হবে। হাতে কাচার সময় যতটা সার্ফ আমরা দিয়ে কাচি তার থেকে অর্ধেক সার্ফ আর কি এখানে লাগে। খুব বেশি সার্ফ দিয়ে কাপড় জামা কাচতে গেলে না তখন দেখা যায় প্রচুর পরিমাণে ফেনা হয়, আর সেক্ষেত্রে কাপড় জামাটা ভালোভাবে আর কি ধুয়ে পরিষ্কার হয় না। অতিরিক্ত সার্ফের গুঁড়ি দিলে তাতে কাপড় জামার রং নষ্ট হয়ে কাপড় জামাগুলো খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। আর এই যে দেখুন, প্রত্যেকটা অপশন দেওয়া রয়েছে, কটন, তারপরে মিক্স, তারপরে এই যে ইজি কেয়ার, এদিকটাতে রয়েছে ডার্ক ওয়াশ, সাইলেন্ট ওয়াশ, তারপরে রয়েছে কুইক 30। তো আমি সবগুলো বেশি ইউজ করি না, বেশিরভাগটা আমি ওই কটনটা ইউজ করি, মিক্সটা করি মাঝে মধ্যে। আর এদিকটাতে এই কুইক 30টাই আমি মানে রেগুলার কাচার জন্য আর কি ব্যবহার করি। 30 মিনিট আমি ওয়াশিং মেশিনটা চালালে আমার ডেলি যে মানে কাপড়গুলো থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর যদি মনে হয় যে না খুব বেশি মানে একটু ভালো করে কাচতে হবে, তাহলে আমি কাপড় জামাগুলো ভিজিয়ে দিই 10 মিনিটের মতন, তারপরে অফ করে দিই সুইচটা। তো সেক্ষেত্রে কাপড় জামাগুলো ভিজে থাকে, তারপরে আবার আধা ঘন্টা পরে মেশিন চালিয়ে দিই, তখন দেখা যায় সুন্দরভাবে মানে কাপড় জামাগুলো পরিষ্কার হয়ে যায়। মেশিনের যতটা ক্যাপাসিটি তার থেকে একটুখানি কম পরিমাণে কাপড় দিলে কাপড়টা বেশি ভালো মতন পরিষ্কার হয়। আর আলাদা আলাদা করে কাপড়গুলো দিলে সেক্ষেত্রেও কাপড় সুন্দরভাবে পরিষ্কার হয়। আমি যেমন যেদিন বিছানার চাদর কাচি সেই দিন 3টে বিছানার চাদর একসঙ্গে কাচি, আর শুধু চাদরই দিই আর কটন অপশনটায় দিয়ে কাচি। 1 ঘন্টা চললে পুরো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়।
আর এই তো অনেকটা বেলা হয়েছে, এখন বাজছে প্রায় ওই 9টার মতন। দিদি কাজ করে দিয়ে চলে গেছে আর আমি এই ফাঁকে স্নানটাও করে নিয়েছি। আজকে প্রচণ্ড গরম রয়েছে, তো সেই জন্য না আমি সকাল সকাল স্নান করে নিলাম। একবারে ভেবেছি যখন কাজ হয়েই গেছে গিয়ে আমি তাড়াতাড়ি করে পুজোটাও করে নেব। ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে এই যে পুজো করতে বসে পড়লাম। সমস্তটা একবারে গুছিয়ে নিয়ে পুজো করে নেব। জানেন তো প্রতিদিনই মনে করি সকাল সকাল পুজোটা করে নেব, তবে ওই যে একবার বসে পড়লে তখন আর ইচ্ছে হয় না। সকালবেলায় যদি উঠে ফোনটা নিয়ে কখনো বসে পড়ি তখন এটা ওটা দেখতে দেখতে না সময় চলে যায় আর দেরি হয়ে যায় কাজের অনেক। তো আজকে কি করেছি, সকালবেলায় ভেবেছি আজকে আর ফোনটা ধরবই না, তো ফোন বন্ধ করে রেখে দিয়ে আমি সকালবেলাতেই শুরু করে দিয়েছি কাজ বাজ। তো ওই জন্যে আমার তাড়াতাড়ি সমস্ত কাজগুলো হয়ে গেছে। মেশিনে যে কটা কাপড় দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে, ভাবলাম মিলে দিই। আজকে একটু রোদ ওঠেনি, মানে রোদ কম আছে, তো সেই জন্যে ভাবলাম আগে কাপড়গুলো দিয়ে দিই। আবার যদি বৃষ্টি নেমে পড়ে তখন আবার এইগুলো শুকোতে চাইবে না, তো ওই জন্য ভাবলাম কাপড়গুলোই আগে মিলে দিই, তারপরে যাব কিচেনে। অনেক কাজ এখনও পড়ে রয়েছে, সকালবেলায় ব্রেকফাস্ট বানানো হয়নি। আর আজ না এখনো পর্যন্ত আমি চাও খাইনি। সকালবেলাতে উঠেই আগে চা খাই বসে, তো আজকে আর চা খাওয়া হয়নি। আর প্রচণ্ড গরমও পড়েছে, দিদি বললো আমি চা খাবো না, তো সেই জন্য ভাবলাম নিজে যখন খাবো একা তো পরে করব। আর এই তো ওইদিকে কাপড়গুলো সব মিলে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিলাম চা। আমি খাবো আর বিবেকও একটু সাথে খাবে, সেই জন্য একটু বেশি করে দিয়েছি। তো এই যে চা বিস্কিট নিয়ে নিয়েছি, বিবেককেও দিয়ে দিয়েছি। আর এরপরে এই যে ওর বাবাকে ফোন লাগিয়েছি, একটুখানি কথা বলতে বলতে চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে চলে এলাম কিচেনে। এরপরে চলুন যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নিই। সবার প্রথমে দুধটাই গরম বসিয়ে দিচ্ছি। একটু আগেই দাদা এসে আর কি দুধটা দিয়ে গেছেন, তো দুধটা বসিয়ে দিয়ে তারপরে ভেবেছি তাড়াতাড়ি করে রান্নাটাও আজকে সেরে নেব। এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, যত সকাল সকাল রান্নাটা সেরে নিতে পারবো ততই ভালো। বেশি বেলা হলে না গরমটাও বেশি লাগে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ আর সকালবেলায় কোনো রকম খাবার বানাবো না, আজকে চিড়ে দই আম দিয়ে আর কি খেয়ে নেব। তো এরকম ব্রেকফাস্ট সকালবেলায় করলে না বেশ ভালোই হয় মাঝে মধ্যে। আর আমার তো আম ভীষণ পছন্দ। আমার কেন, প্রত্যেকেরই আম ভীষণ পছন্দ। আম পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। মার্কেটে অনেক দিন আগেই আম উঠে গেছিলো আমাদের এই দিকটাতে, তবে আমি কিন্তু এতদিন আম কিনে আনিনি বাড়িতে। এই আজ প্রথমবার আর কি আম নিয়ে এলাম, কেননা এর আগে যতবারই আম কিনতে গেছি দেখেছি ওই কাঁচা আমগুলোকে কার্বাইড দিয়ে পাকিয়েছে। মানে আম তো পাকার একটা সময় থাকে, সেই সময়ের আগে যখনই আম পাকা বিক্রি হয় তখনই জানবেন সেই আমগুলো না কার্বাইড দিয়ে পাকানো। তো ওই জন্য আমি এতদিন আম কিনে আনিনি। আর এখন যেহেতু এখন আমের সিজন চলে এসেছে, পাকা আমের আর কি, তো এখন নিয়ে এসেছি। আর এখনকার আমগুলো খেতেও বেশ মিষ্টি হয় আর বেশ ভালোও লাগে। ব্রেকফাস্ট করে এরপরে আমি চলে এলাম দুপুরের রান্নার জোগাড় করতে। ভাতটা আগেই বসিয়ে দিয়েছি আর এরপরে এই যে মাছটা একটুখানি নুন হলুদ মেখে মাছ ভাজাটাও বসিয়ে দেবো। আজকে রান্না করব আলু দিয়ে মাছের ঝোল। অনেক দিন পর্যন্ত আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয়নি, তো কয়েকদিন ধরে না আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিল, তো ভাবলাম আজকে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো ওই জন্যে বড় বড় দুটো আলু নিয়ে নিয়েছি আর এই আলু দুটো দিয়েই আজকে মাছের ঝোলটা বানাবো। আমার গতকালকের ভিডিওতে জয়ী দিদিভাই কমেন্ট করেছে তোমার ঠাকুরগুলো সুন্দর, তার সঙ্গে সিংহাসনটাও দারুণ তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। শম্পা বিশ্বাস আমাকে কমেন্ট করেছে শিব মূর্তিটা কোথা থেকে নিয়েছো বলো।
থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। শিব ঠাকুরের যে মূর্তিটা আমি সেটা নিয়েছিলাম বর্ধমান থেকে। আজ থেকে প্রায় 11 বছর আগে কিনেছিলাম ওই মূর্তিটা। একটা মেলায় গিয়েছিলাম বিবেকের বাবার সাথে। তো ওই মেলাতে গিয়ে না এই মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো মূর্তিটা দেখার পরে আমি দেখে ওইখান থেকে আর কি বেরিয়ে চলে এসেছি। মেলা থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় বেরিয়ে তখন আমার না ভীষণ মনটা খারাপ হচ্ছিল। বারবার মনে হচ্ছিল মূর্তিটা আমাকে বলছে যে আমাকে বাড়িতে নিয়ে চলো। তো তারপরে আমি বিবেকের বাবাকে বললাম যে আমার না মেলার ভিতরে একটা মূর্তি খুব পছন্দ হয়েছিল, তো আমি ওই মূর্তিটা নিলাম না, আমার না ভীষণ মনটা খারাপ লাগছে। তো তারপরে বিবেকের বাবা বলছে তাহলে তুমি বললে না কেন, আগেই তো বলতে পারতে, আমি কিনে দিতাম। তো আমি বললাম এখন যাবে, তাহলে আমি মূর্তিটা নিয়ে আসবো। তো তারপরে না বিবেকের বাবা আর সেভাবে কিছু আমাকে বলেনি, বললো ঠিক আছে চলো তাহলে। তো তারপরে আমরা আবার ঘুরে যাই ওই দোকানটাতে, আর গিয়ে ওই মূর্তিটা আমি কিনে নিয়ে আসি। তবে জানেন তো, যবে থেকে আমি ওই মূর্তিটা কিনে নিয়ে এসেছি জীবনে আমি কখনো কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। ওই বাবার উপরেই ভরসা করে আমি আজও চলছি। আর যবে থেকে আমি এই মূর্তিটা নিয়ে এসেছি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আমি এরকম কোনো কথা আমি বাবাকে শেয়ার করি না, সেটা হয় না। আমি ছোট থেকেই ভোলে বাবার ভক্ত, ওনার নাম সারাদিন আমার মুখে থাকে। তো যাই হোক, বাবার উপরেই ভরসা করে চলছি। আর যেটা হবে, বাবার হাত মাথার উপরে সব সময় আছে। বাবা সবার ভালো করবে, আপনারাও ভালো থাকবেন, আর সাথে আমিও ভালো থাকি এই প্রার্থনাই বাবার কাছে সব সময় করি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে, প্রায় মাছের ঝোল কমপ্লিট। আলুটা সিদ্ধ হলেই মাছগুলো দিয়ে আর কি নামিয়ে দেবো। আর এই দিকটাতে একটুখানি মাছের তেল করব ওই বেগুন দিয়ে আর আলু দিয়ে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, কালো জিরে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়েছি। আর এরপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেল দেওয়ার পরে প্রচুর তেল বের হয়, তো সেই জন্য আলু দিয়ে দিলাম। আলুটা এই তেলেই ভালো করে ভাজা হয়ে যাবে, আর তারপরে শেষের দিকে বেগুনটা দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে, নাহলে আর বেগুন খুঁজে পাওয়া যাবে না। তো এইভাবে একবার করে দেখবেন, মাছের তেল ভীষণ ভালো হয় খেতে। আর এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটার ভেতরে মাছগুলো দিয়ে দিলাম। আর একটুখানি ফুটে উঠলেই তারপরে আর কি নামিয়ে দেব। তো এইভাবে একবার মাছের ঝোল করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আর মাছের ঝোলের মশলা আপনাদের তো আগেই দেখিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, টমেটো, তার সাথে দিয়েছিলাম 2 কোয়া রসুন আর একটুখানি আদা, সমস্তটা বেটে নিয়েছিলাম। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর এই তো বেগুন মাছের তেলটাও ভাজা হয়ে গেছে। আর এরপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে দুপুরের খাবার খেতে বসবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।